এদিকে তারেক কিছুক্ষণ আগে গ্র্যান্ড সুলতানে এসে পৌঁছেছে। তারেকই একমাত্র যে কিনা একাই এখানে এসেছে, বাকিরা সবাই ফ্যামিলি নিয়ে এসেছে। তারেকের বন্ধু সিফাত বলল, একাই রে, বাচ্চাদের আনতে পারছিস? রনর পরীক্ষা চলছে, নাহলে নিয়ে আসতাম। প্রিয়া কি ঢাকায়? না, আজ ভোরে আসছে, হঠাৎ করে চলে এসছে। তার নাকি ভাইয়ের জন্য মন খারাপ লাগছিল। ওকে নিয়ে আসছিস? বলেছিলাম, ওকে আসতে চাইলে না, বলল ভাইয়ের সঙ্গে সময় কাটাবে, তাই আর জোর করলাম না। আমার সব যেন কেমন হয়ে গেল রে সিফাত। বাচ্চাদের জন্য ভীষণ মন খারাপ লাগে। আমি তো ওদেরকে দিয়ার মতো করে ভালোবাসতে পারি না, দিয়ার মতো সময় দিতে পারি না। নিজেকে দিক থেকে চেষ্টা করি, কিন্তু দিয়ার মতো হওয়া এটা আমি বুঝি। বাচ্চাদের জন্য মার জায়গাটা পূর্ণ করা কঠিন। তারপরেও যেটা সবচেয়ে শান্তির সেটা হলো তোরা সবাই একসঙ্গে থাকিস। বাচ্চারা সবার আদর যত্ন পেয়ে বড় হচ্ছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। আমাদের সমাজ থেকে যৌথ পরিবার তো উঠে গেছে। হ্যাঁ রে, এটা আমার অনেক বড় পাওয়া। আম্মা আর দিতি মিলে আমার 2 বাচ্চাকে আগলে রেখেছে। দিতিকে তো কিছুই বলতে হয় না, সে ঈশান যেভাবে যত্ন নেয়, রনাকেও ঠিক ওই চোখে দেখে। এই যে যখন তখন দেশের বাইরে যাই, দেশের মধ্যে তো কত জায়গায় যেতে হয়, আম্মারা সবাই আছে বলেই নিজের কাজটা স্বচ্ছন্দে করতে পারছি। সেটাই রে, এটা বিশাল সাপোর্ট। আচ্ছা, বলেই তো ঠিক আছে, বুঝলাম, কিন্তু তুই নিজেকে নিয়ে কিছু চিন্তা করলি? নিজেকে নিয়ে আবার কি চিন্তা করব? নিজের ব্যবসাটা নিয়ে ব্যস্ত আছি, তোদের সঙ্গে সময় কাটাচ্ছি, এই তো। এর চেয়ে বেশি চিন্তা করার তো আর প্রয়োজন দেখি না। বাকি জীবন কি এভাবেই থাকবি নাকি এবার তোর নিজের জন্য কিছু চিন্তা কর? আমি কি আলাদা কেউ নাকি? বাচ্চাদের ভালো থাকার জন্য সব করছি। ওরা ভালো থাকলে, ওরা ভালো মানুষ হলেই আমার সব পাওয়া হয়ে যাবে। আরে বেটা, তোর জীবনটা নিয়ে কিছু একটা কর। বিয়ে শাদী চিন্তা ভাবনা শুরু কর এবার। এগুলো কি বলছিস দোস্ত? কিছুদিন আগে আমার দ্বিতীয় এইসব হাজি ভাজি বিষের কথা শুরু করছিল। সেগুলো মোটেও হাবিজাবি বিষয় না তারিক। জীবনটা অনেক কঠিন। আমরা যতটুকু ভাবি সবচেয়ে অনেক বেশি কঠিন। এখন সবাই একসঙ্গে আছিস তাই শূন্যতা বুঝিস না। এই মানুষগুলো তোর সঙ্গে সারা জীবন থাকবে না, থাকলেও যে যার মতো ব্যস্ত হয়ে পড়বে। তখন বুঝতে পারবি কি কি অসম্ভব খারাপ লাগে তোকে ঘিরে থাকবে সারাক্ষণ। বন্ধুর কথা শুনে তারেক শব্দ করে হাসলো। সিফাত বলল, আমি হাসির মতো কোনো কথা বলিনি, তুই হাসছিস কেন? আমার তো এখন মনে হচ্ছে আমার কানে কথাটা তুই দিয়েছিস। আমি দিনেই তবে যে দিয়েছি সে খুব ভালো কাজ করেছে। শোয়েব ওর বাচ্চাদের নিয়ে সাইক্লিং করছিল। বন্ধুদের দেখে সে থেমে গেল, কাছে এসে বলল, কিরে, তোরা দুজন এখানে কি করিস? এমন বুড়ো মানুষের মতো ঝিমাচ্ছিস কেন? সিফাত বলল, জিমাই না রে বেটা, ভবিষ্যৎ পরিকল্পনা করি। কার ভবিষ্যৎ, তোর না তারেকের? আপাতত তারিখের ভবিষ্যতে আছি। তারেকের ভবিষ্যৎ নিয়ে আমিও ভাবছিলাম, এবার তারেকের একটা ব্যবস্থা করেই ছাড়বো। আমি তো মনে মনে পাত্রী দেখা শুরু করে দিয়েছি। মনে মনে আবার কিভাবে পাত্রী? আপাতত মনে মনে খুঁজছি, কাউকে ভালো লেগে গেলে তখন মনের কথাটা মুখে নিয়ে আসবো। তারেক বিরক্ত হলো ওদের কথা শুনে, বলল, আমাকে নিয়ে কারোর ভাবতে হবে না, তোরা নিজেদের চরকায় তেল দে। সিফাত বলল, এবার আর পরিকল্পনা বাতিল করা যাবে না। শোয়েব বলল, পরিকল্পনা পরে করিস, যা দুটো সাইকেল নিয়ে আয়, কয়টা চক্কর মেরে আসি। গাছতলা বসে গল্প করতে তারেকের বেশি ভালো লাগছিল, কিন্তু শোয়েবের জোড়াজুড়িতে উঠতেই হলো শেষ পর্যন্ত। লাঞ্চের পর সবাই যার যার রুমে গিয়েছে নিজের মতো বিশ্রাম নিতে। তারেকও নিজের রুমে এসেছে, কিন্তু একা রুমে থাকতে তার ভালো লাগছে না। বিছানায় কিছুক্ষণ গড়াগড়ি করে সে উঠে পড়ল। ট্যুরে এসে ঘুমিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তার চেয়ে হেঁটে হেঁটে রিসোর্টটা ঘুরে দেখা যায়। সাইকেল চালানোর সময় লেকটা দেখতে খুব ভালো লেগেছিল। তারেক ঠিক করলো ওদিকটাতেই যাবে। মোবাইল আর ওয়ালেট নিয়ে দরজা লক করে বেরিয়ে এলো। রোদের বেশ তীব্রতা আছে এখনো। ক্লান্ত দুপুর, তেমন একটা লোকজনও বাইরে নেই। তারেক রোদ থেকে গা বাঁচিয়ে গাছের ছায়া দিয়ে হাঁটছিল। হঠাৎ একটু দূরে দোলনায় বসে থাকা মানুষটাকে খুব চেনা মনে হলো ওর।
আর একটু কাছাকাছি আসতে চিনতে পারলো নূপুর। নূপুর এখানে কি করছে? প্রশ্নটা মনে হতে নিজেকে আহাম্মক মনে হলো ওর। নূপুর এখানে আসতে পারে, সে যেমন বেড়াতে এসেছে, নূপুরে নিশ্চয় তার স্বামীর সঙ্গে বেড়াতে এসেছে। তারেক সরে যেতে চেয়েছিল, কিন্তু এখন আর সরে যাওয়ার উপায় নেই। নূপুরের সঙ্গে চোখাচোখি হয়ে গেছে। নূপুর দোলনা থেকে উঠে ওর দিকে এগিয়ে গেল। তুমি এখানে? এই তো চলে এলাম। ফ্যামিলি নিয়ে এসেছো? আমি একাই এসেছি, তবে বন্ধুদের সঙ্গে এসেছি, ফ্যামিলির কেউ আসেনি। অবশ্য বন্ধুদের সবাই ফ্যামিলি নিয়ে এসেছে। তুমি কবে এসেছো? আজই। তোমার ফ্যামিলি? কথাটা জিজ্ঞেস করে তারেকের মনে পড়লো দিদি বলেছিল নূপুরের ছেলেটা মারা গেছে। বলল, তোমার হাজবেন্ড এসেছেন নিশ্চয়ই? না, আমরা সব কাজিনরা মিলে এসেছি। তুমি কোথাও যাচ্ছিলে? আমি আটকে দিলাম তোমাকে। তা না, সবাই রেস্ট নিচ্ছে, আমি ভাবলাম একটু হেঁটে আসি, তাই হাঁটতে বেরিয়েছি। ভালোই হলো, তোমার সঙ্গে গল্প করা যাবে কিছুক্ষণ, যদি তোমার আপত্তি না থাকে। আপত্তি থাকবে কেন? দোলনা দেখে নূপুর বলল, এখানে বসবে নাকি অন্য কোথাও যাব? আমার বসতে সমস্যা নেই, কিন্তু তোমার হাজবেন্ড যদি... ও সরি, তুমি তো কাজিনদের সঙ্গে এসেছো। দোলনাটা বেশ বড়, তাই নূপুরের কাছ থেকে কিছুটা দূরত্ব রেখে তারেক বসতে পারলো। বসার পর কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। এত সৌন্দর্যের মাঝেও পরিবেশটা কেমন যেন বিষণ্ণতায় ঘেরা। চারপাশ একদম শুনশান নীরব। শেষ পর্যন্ত তারেক কথাটা বলে ফেলল, আমি দিদির কাছে তোমার ছেলের কথা শুনেছি, ভীষণ খারাপ লাগলো বাচ্চাটার কথা শুনে। তোমার সঙ্গে যখন দেখা হলো, তুমি তো কিছুই বললে না। কাউকে বলতে ভালো লাগে না, ওর কথা মনে পড়লেই আমি অস্থির হয়ে যাই, নিজেকে সামলাতে পারি না। ও সরি নূপুর। ওর নাম জানো তুমি? ওর নাম ছিল ঝংকার, নূপুরের ঝংকার। সুন্দর নাম না? তারেক নূপুরের দিকে তাকালো। নূপুর হাসছে। ওর হাসিটা তারেকের বুকের মধ্যে গিয়ে লাগলো। হাসিটা সে আগের মতোই আছে, শুধু বিষণ্ণতা যোগ হয়েছে এর সাথে। নূপুর নিজেই ছেলের কথা বলতে শুরু করলো। জানো, দাদা মারা গিয়েছেন দেখে তখন আমি দেশে এসেছিলাম। এমনিতেও আমার আসার কথা ছিল। ঝংকার আমার সঙ্গে আসতে চেয়েছিল, ওর বাবা ওকে পাঠাতে চেয়েছিল। আমি ওকে রেখে এসেছি, ওর স্কুল খোলা ছিল। এতগুলো দিন ক্লাস মিস হবে দেখে আমি ওকে জোর করে রেখে এসেছিলাম। 25 দিন দেশে কাটিয়ে যখন ফিরে গেলাম, তখন দেখি আমার ছেলে নেই, মানে বেঁচে নেই। আরও 5 দিন আগেই চলে গেছে। ছেলে যে বেঁচে নেই, ওর বাবা আমাকে সেই খবরটাও দেয়নি। তারেক চুপচাপ বসে নূপুরের কথা শুনছে। কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। নূপুর বলল, আমার ছেলেটা পানি খুব ভয় পেত, পানির ভয় কোনো দিন কাটাতে পারিনি। অথচ জানো, সুইমিং পুলের পানিতে ডুবে বাচ্চাটা মারা গেল। আমি কিচ্ছুতেই বিশ্বাস করিনি কথাটা। ঝংকার পানিতে নামতোই না, ও কিভাবে সুইমিং পুলে যাবে? তদন্তও হয়েছিল, কিন্তু তদন্তে কিচ্ছুই বের হয়নি। তোমার হাজবেন্ড তখন কোথায় ছিলেন? উনি কি ঝংকারের সঙ্গে ছিলেন না? জানি না, সে বলেছে সে নাকি ছেলের সাথেই ছিল সারাক্ষণ। কিন্তু আমি পরে ওর কলিগের কাছে শুনেছিলাম, ছেলেকে একা বাসায় রেখে সে 2 দিনের জন্য মিউনিক গেছিল। ভীষণ হৃদয় বিদারক একটা ব্যাপার। কি বললো বুঝতে পারছি না। কিছু বলতে হবে না। তুমি তো এখন দেশে থাকো। তোমার হাজবেন্ড কি... সরি, আমি ওনার নামটা ভুলে গেছি। মাসুম? মনে পড়েছে, মাসুম ভাই চলে এসেছে। সে এখন কোথায় আছে জানি না, হয়তো জার্মানিতে আছে। আমাদের সেপারেশনের সময় সেও ওইখানেই ছিল। সেপারেশন? তারকের গলায় অবিশ্বাস সুর। নূপুর আবারও বিষণ্ণ হাসিটা হাসলো। সাদের সঙ্গে কথা বলার পর থেকেই পিয়া অস্থির হয়ে আছে। সাদ বলেছে সে আসছে, কিন্তু কখন আসবে তা বলেনি। সাদের ফোনটা এখনো বন্ধ থাকায় পিয়া যোগাযোগ করতে পারছে না। সে একবার রুমে বসছে, আবার বের হয়ে দাদির রুমে যাচ্ছে। পরক্ষণে রনর রুমে ঢুকে এলোমেলো কথা বলছে। দ্বিতীয়বার আসমা রুমে ঢুকে সে ওয়ার্ড্রোবের উপর রাখা জিনিসপত্র ঘাটাঘাটি করতে লাগলো। আসমা তীক্ষ্ণ চোখে নাতিকে লক্ষ্য করলেন, তারপর বলল, মঈন, এদিকে আসো তো। পিয়া আসমার মুখে মুখে বসার পর তিনি পিয়ার হাত ধরে জিজ্ঞেস করলেন, তোমার কিছু হইছে? না তো। আমার মনে হইতাছে তোমার কিছু হইছে। সত্যি কইরা বলো তো আমারে। সত্যি বলছি দাদি, আমার কিচ্ছু হয়নি। কিছু না হইলে এমন করতাছো কেন? পিয়া চুপ করে বসে আছে। আসমা বললেন, ঢাকায় কিছু কইরা আইসো না তো,
আবার? না, বললামই তো তোমাকে। তোমার রুমের মাইয়া গো, কথা বলি নাই। ঢাকায় কোনো উপরলাল লাগে ভালোবাসা করো নাই তো? পিয়া চমকে উঠল। এসব কি কথা বলো দাদি? দেখো বইন, আমার মান সম্মান ডুবাইও না। বড় গলা কইরা অনেক কথা কইছি সবাই রে। মোবাইলটা বেজে উঠতে পিয়া আবারও চমকে উঠল। আসমা জিজ্ঞেস করলেন, কে ফোন দিছে? জানি না, নাম নাই। বলেই পিয়ার মনে হলো এটা সাদের ফোন। সে উঠে জানালার কাছে গিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো। হ্যালো পিয়া, আমি এসে পড়েছি। কে আপনি? আমি সাদ। এত তাড়াতাড়ি কিভাবে এলেন? ফ্লাইট পেয়ে গেছি। পিয়া, তুমি কি একবার বাইরে আসতে পারবে? বাইরে? কখন আসবো? এখনই আসো, আমি তোমার বাসার সামনেই আছি। প্লিজ আসো, প্লিজ প্লিজ। পিয়ার চোখে আসমা পারভিনকে দেখল। তিনি নাতের দিকেই তাকিয়ে আছেন। পিয়া সাদকে বলল, আমি বের হওয়ার চেষ্টা করছি। চেষ্টা না, তুমি আসো। আমি এত দূর থেকে চলে এসেছি, আর তুমি নিচে আসতে পারবে না? পিয়া কথা শেষ করে দাদির সামনে এসে বলল, দাদি, আমি একটু নিচে যাচ্ছি। এত রাতে নিচে কি? এত রাত কোথায়? মাত্র 7:30 বাজে। নিচে কি কাজ? আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আইসক্রিম নিয়ে আসি। বজলু রে টাকা দাও, বজলু নিয়ে আসুক। বজলু মামা আনতে পারবে না, আমি বাটারস্কচ আইসক্রিম আনবো। কাগজে নাম লিখা দাও, বজলু পারে না, এমন কোনো কাম নাই। পিয়া অসহায়ভাবে আসমার দিকে তাকিয়ে আছে। আসমা বললেন, কার লাইগা কথা কইলা? কে ফোন করছিল? এদিকে পিয়া ঝট করে মিথ্যা বলল। মরিয়ম ফোন করেছিল। মরিয়াম কে? আমার ফ্রেন্ড, আমরা তো একসাথেই থাকি। আমি, মরিয়ম, মিম আর ঐশী আপু। কিন্তু তুমি যে কইলা কে ফোন দিছে, তুমি জানো না মরিয়ামের নাম লিখা নাই তোমার মোবাইলে? মরিয়ম নতুন সিম নিয়েছে দাদি, নতুন নাম্বার তো আর আমার কাছে নাই। এত ফটফট করতাছে কেন? এখানে বসো। পিয়া সত্যি ছটফট করছে। সাদ নিচে অপেক্ষা করছে, অথচ আসমা পারভিন পিয়াকে আটকে রেখেছেন। পিয়া স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, দাদি, আমি বজলু মামাকে টাকা দিয়ে আসি। কিসের টাকা? আইসক্রিম কেনার টাকা। এত রাতে আইসক্রিম খাওনে কম নাই, কাশি হইবে। পিয়া অধৈর্য হয়ে বলল, দাদি প্লিজ, আমার খুব ইচ্ছে করছে আইসক্রিম খেতে। আর রনও খেতে চেয়েছিল। ঈশানও। অল্পই খাবো, কাশি হবে না। ঠিক আছে, যাও, বজলুরে টাকা দিয়া আসো। পিয়ার এক ছুটে বেরিয়ে যেতে ইচ্ছা করছিল, কিন্তু আসমার সামনে সে কিছু শুরুর আগেই ধরা বেড়ে যেতে চায় না। তাই ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এলো। নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো পিয়া। ড্রেসটা পাল্টাতে পারলে ভালো হতো, কিন্তু ড্রেস পাল্টালেই আসমা আবারও হাজারটা প্রশ্ন করবেন। তাই ওই ঝামেলাই গেল না। চুলটা ঠিক করে রুম থেকে বের হলো। জবা ডাইনিং রুমে ছিল। পিয়া ওকে বলল, দরজাটা বন্ধ করে দিও, আমি নিচ থেকে আসছি। আসছি এক্ষুনি, তুমি দরজা বন্ধ করো। পিয়া আর কথা না বাড়িয়ে দরজা খুলে বাইরে চলে এলো। নিজেদের বাড়ির বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে সাদকে দেখতে পেল না সে। তখনই মোবাইল ফোনটা বেজে উঠল। পিয়া ফোন রিসিভ করলো। হ্যালো। পিয়া, আমি সাদ। আপনি কোথায়? আমি তো আপনাকে দেখছি না। আমি বড় আম গাছটার কাছে আছি। নিলয়দের বাসার সামনে যে গাছটা আছে না? পিয়া নিলয়কে চিনো না, কিন্তু বড় আম গাছটা সে চেনে। রোডের ওদিকটা কিছুটা নিরিবিলি আর আলো বেশ কম। পিয়া ধীর পায়ে এগোতে লাগলো ওদিক। যতই গাছটার কাছাকাছি হচ্ছে, ওর বুকের ভেতর দুব্বুকানি ততই বাড়ছে। পিয়াকে দেখে সাদ গাছের নিচ থেকে সামনের দিকে এসে দাঁড়িয়ে বলল, কেমন আছো পিয়া? এই মানুষটাকে এর আগে পিয়া 1000 বার দেখেছে, কিন্তু এই মুহূর্তে ওর মনে হচ্ছিল সাদকে সে আজ প্রথমবার দেখছে। নিজের আবেগকে দমিয়ে রেখে সে বলল, ভালো আছি, আপনি? ভালো। আমি ভাবলাম তুমি হয়তো আসবে না। কেন আসবো না? আমি তো বললামই আমি আসছি। আসছি বলনি, বলেছ চেষ্টা করছি। আমি ভাবছিলাম আঙ্কেল যদি তোমাকে আসতে না দেন। বাবা আমাকে আসতে দেবে না কেন? কি জানি, কেন যেন মনে হচ্ছিল অস্থির মনে সবসময় নেগেটিভ চিন্তাটা আগে আসে। আমি কি ছোট নাকি যে বাবা আমাকে মোড়ের দোকানে যাওয়ার পারমিশন দেবে না? তাছাড়া বাবা তো বাসায়ই নেই, আমাকে নিষেধ করবে কি করে? আঙ্কেল বাইরে নাকি? এখন যদি চলে আসেন তাহলে তো। তাহলে কি? আপনি কি ভয় পাচ্ছেন নাকি? না, ভয় পাবো কেন? আমি তোমার কথা ভাবছি। আঙ্কেল যদি দেখেন এখানে আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো। আচ্ছা, এই জায়গাটা আজকে বেশি অন্ধকার মনে হচ্ছে কেন?
এমনিতেই তো এই বিশাল আম গাছের ছায়ায় কিছুটা অন্ধকার হয়ে থাকেই, কিন্তু আজকে বেশি অন্ধকার লাগছে। এখানকার ল্যাম্প পোস্টের লাইটটা নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে, তাই এত অন্ধকার হয়ে আছে। আপনি এত তাড়াহুড়ো করে চলে আসলেন যে? আমি ভেবেছিলাম আপনি আগামীকাল আসবেন। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব? তুমি পারতে অপেক্ষা করতে? পারবো না কেন? তুমি আমাকে সেদিন ফোন করনি কেন প্রিয়া? সেদিন ফোন করিনি, কিন্তু আমি যখন ফোন করেছি আপনার মোবাইল তখন বন্ধ ছিল। আপনি জানেন আমি আপনাকে কতবার ফোন করেছি? আপনি কি বলবেন? এত দিন ধরে ওই নাম্বারটা অফ হয়ে আছে কেন? আমি সানাকে ফোন করার আগেও কতবার যে ফোন করেছি কোনো হিসেব নেই। সরি, আমার মোবাইলটা ছোট মামার বাসায় ফেলে এসেছি। মানে তুমি বিশ্বাস করবে না, তোমার ফোন আসবে দেখে আমি সারাক্ষণ মোবাইল সাথে নিয়ে বসেছিলাম। সবার সঙ্গে খেতে বসেছি, তখনও মোবাইলটা ডাইনিং টেবিলে রেখেছি যদি ওই সময়ে তোমার ফোন চলে আসে। এমনকি আমি ওয়াশরুমেও মোবাইল নিয়ে গেছি, যেটা আমি কখনোই করি না। আর সেই আমি মামার বাসায় ফোন ফেলে এসেছি। তুমি বুঝতে পারছো আমি কি পরিমাণ টেনশনে ছিলাম তখন? একটা জিনিস বুঝতে পারলাম, টেনশনে থাকলে আমাদের ভুল বেশি হয়। বড় বড় ভুলগুলো টেনশনের সময়ই হয়ে যায়। এরপর যখন ট্রেন ছেড়ে দিল তখন আমার মনে পড়ল যে আমি মোবাইল ফোন ফেলে এসেছি। একবার মনে হয়েছিল সামনের স্টেশনে নেমে যাই, কিন্তু তারপর মনে হলো ফোন করার হলে তো তুমি এর মধ্যেই ফোন করতে। একদিন যখন করনি তুমি আর ফোন করবে না। আমি তখন ধরেই নিয়েছি তোমার দিক থেকে উত্তরটা না হবে। তোমার উত্তর কি হবে পিয়া? আমি জানি না। কি জানো না? আমি কিছু বুঝতে পারছি না। আমি খুব বেশি কনফিউজড হয়ে আছি। আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু যখনই বলতে যাচ্ছি ভেতর থেকে কে যেন আমাকে কথাটা বলতে দিচ্ছে না। আমি কি করব বুঝতে পারছি না। তুমি বলতে পারো পিয়া, আমি কিছু মনে করব না। আমি তো সেদিনই বুঝে গিয়েছি তোমার উত্তর কি হতে পারে, তাই আমি মোটামুটি নিশ্চিত তুমি কি বলতে চাও। সংকোচ করার কিছু নেই। প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। ওদের সামনে দিয়ে লোকজন যাওয়া আসার সময় ঘুরে তাকিয়ে দেখার চেষ্টা করছে গাছের নিচে ছেলে মেয়ে দুজন কি করছে। প্রিয়ার ভীষণ অস্বস্তি হচ্ছে, নিজের উপর রাগও হচ্ছে প্রচন্ড। মনে মনে কথাগুলো আবার গুছিয়ে নিল। সে কথাটা বলতে যাবে তখনই সাদ বলল, আমি বুঝতে পারছি তুমি কি বলবে। তোমার কিছু বলতে হবে না, চলো তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিই। প্রিয়া ঝাঁঝিয়ে বলল, কে বলেছে আমাকে বাসায় পৌঁছে দিতে? আমি কি বাসা চিনি না? সরি, ঠিক আছে যাও তাহলে, ভালো থেকো। বাসায় কেন যাব? প্রিয়া বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো। সাদ বলল, ঠিক আছে, তুমি ঠিক করো আমরা এখন কি করব। আমি যা বলতে এসেছি সেটা বলবো। বলো। আপনি বুঝতে পারছেন না কেন? আমাদের মধ্যে যদি কিছু হয় আর দাদি যদি জানেন, সেটার কথা বলছি। আমাদের মধ্যে কি কিছু হওয়ার কোনো সম্ভাবনা আছে প্রিয়া? প্রিয়া সত্যি বুঝতে পারছে না ওর এত সংকোচ কেন হচ্ছে। ভেবেছিল সাদের মুখোমুখি দাঁড়িয়ে সাধারণ একটা কথা বলেই চলে আসবে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। প্রিয়া তাকিয়ে দেখলো সাদ ওর দিকে তাকিয়ে আছে। সে এবার শরীর মনের পুরো শক্তি একত্রিত করে বলল, সাদ ভাই, আপনি সানার বড় ভাই, সেই হিসেবে আমি সবসময় আপনাকে ওই চোখেই দেখেছি। আমি কখনোই ভাবিনি আপনি আমাকে প্রপোজ করবেন। প্রিয়া, আমিও কখনো তোমাকে নিয়ে অন্য কিছু ভাবিনি, কিন্তু যখন তুমি ঢাকায় চলে গেলে এরপর থেকে আমার কি যে হলো, সারাক্ষণ একটা অস্থিরতা কাজ করতে লাগলো। প্রথমে আমি বুঝতেই পারিনি কেন এমন হচ্ছে। বেশ কিছুদিন যাওয়ার পর বুঝলাম আমি তোমাকে খুব মিস করছি। তোমার শূন্যতা আমাকে পোড়াচ্ছে। তখন থেকে নিয়মিত রনর কাছে তোমার খোঁজ খবর নিতে শুরু করলাম। তোমাকে নিয়ে কথা বলতে আমাদের দুজনেরই অনেক ভালো লাগতো। এক সময় মনে হলো তোমাকে দেখতেই হবে, তোমাকে না দেখলে আমি পাগল হয়ে যাব। তারপর তো ঢাকায় গেলাম, তোমাকে দেখলাম, তোমাকে মনের কথা বললাম। এরপর থেকে আজকের দিন পর্যন্ত কিভাবে দিন কেটেছে আমি জানি। মন সারাক্ষণ একটা দোদুল্যমান অবস্থায় আছে। তবু এখন যদি তোমার মুখ থেকে না শব্দটা শুনি, বিশ্বাস করো আমার একটু কষ্ট হবে না। স্বপ্নের অট্টালিকা বানিয়ে আশা ভঙ্গ হওয়ার চেয়ে শুরুতে স্বপ্ন ভেঙে যাওয়াই ভালো, কম কষ্ট হবে। আমি দাদির কথার বাইরে যেতে চাইনি কখনোই। দাদিই আমার সব। দাদি আমাদেরকে মার মতোই আগলে রাখেন। আমি বুঝতে পেরেছি পিয়া, দাদিকে কষ্ট দেওয়া ঠিক না, তুমি সেটা পারবেও না। চলো যাই। কিন্তু আমি আপনাকে পছন্দ করতে শুরু করেছি। আমি জানি। আপনি জানেন? কিভাবে জানেন? তুমি ঢাকা থেকে ছুটে এসেছো কেন, সত্যি করে বলো। রনুর জন্য মন কেমন করছিল। শুধু রনর জন্য? সানা তো বলল সেমিস্টার ফাইনাল দিয়ে তুমি আর সে একসঙ্গে আসবে।
সাদ ভাই, আমি কথাটা গুছিয়ে বলতে পারছি না। আমি জানি না কেন এমন হচ্ছে, কিন্তু আমিও ভালো থাকতে পারছি না। আমি শুধু রনর জন্য আসিনি, আমি আপনার জন্য এসেছি। সাদ হাসলো। পিয়া, তুমি যখন সানার কাছে আমার খোঁজ নিয়েছো তখনই মনের মধ্যে আলোর ঝলক উকি দিয়েছে। তারপর যখন শুনেছি তুমি এখানে, তখনই বুঝে গেছি তুমি কেন এসেছো। কেন এসেছি আমি? তুমি আমার জন্য এসেছো। তাহলে এতক্ষণ বলেননি কেন? আশ্চর্য, তোমার যা বলার তা আমি কেন বলবো? তোমার কথা তুমি বলো। পিয়া বলল, আমি সত্যিই জানি না কখন কিভাবে কি হয়ে গেল। প্রেম এভাবেই হয়ে যায় পিয়া, আগে থেকে প্ল্যান করে করা যায় না। আমি এখন যাই। এখনই চলে যাবে? মাত্রই তুমি কথাটা বললে, আমি তো এখনো ঠিক মতো নিতেই পারছি না কিছু। আমার বিশ্বাসই হচ্ছে না পিয়া। ফোন বেজে উঠতেই পিয়া আতকে উঠল। দাদি কল করেছেন, আমার এখন যেতেই হবে। তুমি কতদিন আছো? আবার কখন দেখা হবে আমাদের? আমি ফোন করে জানাবো। ফোন করার কথা বলে আবারও ভুলে যাবে না তো? আপনার ফোন খোলা থাকবে তো? এটা বন্ধ ছিল দেখেই তো আমাকে ঢাকা থেকে ছুটে আসতে হয়েছে। ভাগ্যিস বন্ধ ছিল, নইলে তো। নইলে তো কি? তুমি এমন করে ছুটে আসতে না, আর তুমি যে আমাকে ভালোবাসো এটা জানতে আমাকে আরো অপেক্ষা করতে হতো। আপনার কি লজ্জা নাই? এত বারবার ভালোবাসি ভালোবাসি বলে যাচ্ছেন কেন? লজ্জা থাকলে ভালোবাসা যায় না, জানো না ব্যাপারটা? ভালোবাসতে হলে নির্লজ্জ হতে হয়। আমি যাই, রাতে কথা বলবো। আমি আসি তোমাদের বাসা পর্যন্ত। না না, কেউ দেখলে বুঝে ফেলবে। কেউ কিভাবে বুঝবে? আবার নিজেরই তো বুঝতে এতদিন লেগে গেল। পিয়া বলল, আপনার বুঝতে তো এতদিন লাগবেই। আমি নিজেই তো বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। যতবারই কিছু ভাবতে গেছি ততবারই দাদির কথা মনে পড়েছে। শুধু দাদির কথা? আঙ্কেলের কথা মনে পড়েনি? আঙ্কেলকে ভয় পাওনি? না, বাবাকে ভয় পাবো কেন? বাবা তো আমাদের বন্ধুর মতো, বরং মাকে আমি ভয় পেতাম। মা খুব কড়া ছিল। আমরা কখন কি করছি, কোথায় যাচ্ছি, কার সঙ্গে মিশছি, মাকে সব কিছুর জবাব দিতে হতো। মাঝে মাঝে ভীষণ রাগ হতো মার উপর। সারাক্ষণ এত নজরদারি করার কি আছে? কিন্তু জানেন, মাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। মা ছিল আমার সবচেয়ে বেশি ভরসার জায়গা। এখন মনে হয় মা যদি একবার ফিরে আসতো, আমি আর কখনোই মার অবাধ্য হতাম না, মার সব কথা শুনতাম। আচ্ছা, আমার মার কথা আপনার মনে আছে? মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। আন্টি মারা গেলেন বেশি দিন তো হয়নি। ওনাকে আমার খুব ভালো লাগতো। দেখা হলে মিষ্টি করে হেসে ভালো আছে কিনা জিজ্ঞেস করতেন। আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। কিসের দেরি? আর একটু থাকো প্লিজ। এই প্রথম তোমার সঙ্গে কথা বলছি। এই প্রথম? আপনি যে আমার ভার্সিটির সামনে এসেছিলেন, ওইটা কি ছিল তাহলে? তখন তো এই তুমি ছিলে না, তখন তুমি শুধু পিয়া ছিলে। এখন কি আমি আর পিয়া নেই, অন্য কেউ হয়ে গেছি? এখনো তুমি পিয়াই আছো, তবে এই থাকার মধ্যে পার্থক্য আছে। এখন তুমি আমার পিয়া। আমার পিয়া কথাটার মধ্যে মাদকতা আছে নাকি? কথাটা শুনে পিয়ার পুরো শরীর ঝিনঝিন করে উঠল। পিয়া বলল, প্লিজ এখন যাই। একটা কথা বলবো, রাগ করবে না তো? কি কথা? তোমার হাতটা একবার ধরি। পিয়া কি বলবে বুঝতে পারছে না। তারও ইচ্ছা করছে সাদের হাতটা একটু ছুঁয়ে দিতে, কিন্তু কিছুক্ষণ আগে সে সাদকে নির্লজ্জ বলেছে। এখন আবার সে নিজেই নির্লজ্জের মতো হাত ধরে কি করে? সাদ ছোট্ট একটা প্যাকেট এগিয়ে নিয়ে বলল, এটা তোমার জন্য। এটা কি? নাও আগে, বাসায় গিয়ে দেখো ভালোবাসার প্রথম গিফট। আপনি জানতেন আমি হ্যাঁই বলবো? জানতাম, আমি একদম নিশ্চিত ছিলাম। পিয়া প্যাকেটটা নিয়ে বলল, কিন্তু আমি তো আপনার জন্য কিছু নিয়ে আসিনি। পুরো মানুষটাই তো এখন আমার, এর চেয়ে বেশি কিছু আর কি পাবো আমি? পিয়া চোখ বন্ধ করে মুহূর্তটা অনুভব করার চেষ্টা করলো। গত কয়েকদিন ধরে তার নানা রকম অনুভূতি হচ্ছিল, কখনো কষ্টের, কখনো বিরক্তিকর, কখনো বা অস্থিরতার। কিন্তু আজ সন্ধ্যার প্রতিটা মুহূর্তের অনুভূতি একেবারেই আলাদা। ওর কাছে মনে হচ্ছে সে নতুন এক পৃথিবীতে চলে এসেছে। এখানে সে আজ সাদ ছাড়া আর কেউ নেই। সে চোখ বন্ধ করে সেই স্বপ্নের অনুভূতির মধ্যে ডুবে যেতে লাগলো। সাদ পিয়ার হাতটা আলতো করে ধরতেই পিয়া চোখ মেলল। সাদের দিকে এক পলক তাকিয়ে সাদের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? বলতে পারবো না, আমি শুধু অনুভব করতে পারছি। বুঝতে পেরেছি, তোমার কিছু বলতে হবে না। তোমার অনুভূতির তরঙ্গগুলো তোমার হাতের মধ্যে দিয়ে আমার হৃদয়ে পৌঁছে যাচ্ছে। তাকিয়ে দেখো।
পিয়া কিছু বলার আগেই ফোন বেজে উঠল। দাদির ফোন? সাদ জিজ্ঞেস করলো। পিয়া সাদের হাতটা ছেড়ে দিয়ে বলল, যাই, এবার আর থাকা যাচ্ছে না। বাসায় গিয়ে দাদের কাছে এক গাদা ঝাড়ি খেতে হবে। কালকে দেখা হবে তো? আমি রাতে ফোন করব। কয়টার সময়? 12টার পর। ঠিক আছে। পিয়া পা বাড়াতেই সাদ বলল, আমি একটু আসি, অল্প একটু। না, আপনি এখন আপনার বাসায় যাবেন আর আমি আইসক্রিম নিয়ে বাসায় যাব। বাই। সাদ এক দৃষ্টিতে পিয়ার চলে যাওয়া দেখলো। ওর এখনো বিশ্বাস হচ্ছে না পিয়া ওকে হ্যাঁ বলেছে। ইচ্ছা করছে দুনিয়ার সবাইকে ভালোবাসার কথা জানিয়ে দিতে। এই মেয়েটাকে এত বছর ধরে এই পথে তো কতবার যেতে দেখেছে, কখনোই কিছুই মনে হয়নি। অথচ আজকের চলে যাওয়াটা একদম অন্যরকম। ভালোবাসলে বুঝি এমনই হয়? ভালোবাসলে চেনাবতের চেহারা অন্যরকম লাগে। ভালোবাসলে এত বছরে চেনা মানুষটাকেও নতুন মনে হয়। পিয়া আইসক্রিম নিয়ে বাসায় ফিরে সবাইকে আইসক্রিম দিল। এরপর আসমার জন্য আইসক্রিম নিয়ে রুমে ঢুকলো। আসমা পিয়াকে দেখে বলল, এতক্ষণ কই আসিলা? আইসক্রিম নিয়ে আসলাম। বজলুরে পাঠাও নাই? বজলু মামা ছিল না, কোথাও গিয়েছে হয়তো। ও আচ্ছা, কিন্তু এতক্ষণ লাগলো কেন? এতক্ষণ কোথায়? একটু আগেই তো গেলাম। আর বাইরে গেলে কত মানুষের সঙ্গে দেখা হয়, সবার সঙ্গে কথা বলতে গেলেও তো সময় লাগে। ঢাকায় একলা থাকতে কি তোমার মন খারাপ হয় বইন? সবার জন্য কষ্ট লাগে? একটু কষ্ট তো লাগেই। তোমাদের সবার জন্যই কষ্ট হয়। রনর জন্য সবচেয়ে বেশি কষ্ট হয় দাদি। মাঝে মাঝে মনে হয় ওকে যদি আমার কাছে নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। রনও ভালো আছি, সবাই ওর রে দেখা রাখে। দিতি ওর অনেক যত্ন করে। দিতির মাইয়াটা অনেক ভালো। জি দাদি, চাচি আমাদেরকে সবসময়ই আদর করে। মা বেঁচে থাকলেও চাচি এমনই আদর করত। তুমি রাতে আমার লাগে ঘুমাইও? কেন দাদি? এমনিতেই। কেন, আমার লাগে ঘুমাইতে অসুবিধা আছে? অসুবিধা থাকবে কেন? আচ্ছা, ঘুমাবো তোমার সঙ্গে। নূপুরের সঙ্গে দেখা হওয়ার পর থেকে না চাইলেও তারেকের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যেসব স্মৃতি এত বছর অযত্নে প্রায় 20 স্মৃতির আড়ালে চলে গিয়েছিল, অথচ আজ বহু কথার হুবহু মনে পড়ে গেল। নূপুরের জীবনের অজানা কাহিনী জেনে তারেকের মন খারাপ হয়েছে। নূপুর তার জীবন থেকে চলে গেছে। এটা তো তার বা নূপুর কারোরই কোনো দোষ ছিল না। সে নূপুরের মাকেও দোষারোপ করে না। দোষ ছিল তার ভাগ্যের। ভাগ্য নূপুরকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছে। তবুও তারেক সব সময় চেয়েছে নূপুর যেন ভালো থাকে। নূপুর যদিও সারাক্ষণ হাসি মুখে ঘুরে বেড়ায়, কিন্তু নূপুরের চোখের ভাষা দেখে তারেক বুঝেছে নূপুর ভালো নেই। ভালো থাকার চেষ্টা করেছে মাত্র। এই ভাষা সে খুব ভালোভাবে পড়তে পারে। সে নূপুরকে খুব বেশি সমবেদনা জানাতেও পারছে না। পাছে নূপুর যদি ভেবে বসে তারেক নতুন করে কোনো সুযোগ নিতে চাইছে। তারেক সত্যি কোনো সুযোগ নিতে চায় না। চায় না বলেই তো এয়ারপোর্টে দেখা হওয়ার পরও আর কখনো নূপুরের সঙ্গে সে যোগাযোগ করেনি। সুযোগ নিতে চায় না বলে সে গতকাল নূপুরের কাছ থেকে তাড়াতাড়ি সরে গিয়েছিল। আজ তারেক চলে যাবে, কিন্তু নূপুর আজকে দিনটা কাটাবে এখানে। তাই তারেক ভাবছে সে আর যতক্ষণ এখানে আছে নূপুরের সঙ্গে তার আর দেখা না হোক। তবে ভাবলেই সব কিছু মন মতো হয় না। ব্রেকফাস্ট করতে এসে আবারও দুজনের দেখা হয়ে গেল। এত সকালে সবাই খেতে আসবে না। গতকাল রাতেই বন্ধুরা সবাই বলেছে 8:30টার পর সবাই ব্রেকফাস্ট করতে আসবে। তবে 6টার আগে ঘুম ভেঙে যাওয়ায় তারেকের ভালোই খিদে পেয়েছিল। তাই সে ব্রেকফাস্ট টাইম শুরু হওয়ার পরপরই চলে এসেছে। ডাইনিং হলে লোকজন কমই আছে, তাই ভেতরে ঢুকে তারেক নূপুরকে দেখতে পেল। নূপুর অবশ্য ওকে দেখেনি। নূপুর তার পাশে বসে থাকা মেয়েটার সঙ্গে কথা বলছে। মেয়েটাকে চিনতে পারল তারেক। নূপুরের খালাতো বোন তিশা। ওরা যেন তারেককে দেখতে না পায়, তাই সে খাবার নিয়ে এসে বেশ দূরত্ব রেখে ওদের থেকে পেছনে ফিরে বসলো। সে খাচ্ছে ঠিকই, কিন্তু একই জায়গায় নূপুরও আছে। এটা ভেবে সে ঠিকমতো খাওয়ার মনোযোগ দিতে পারছে না। এর চেয়ে বন্ধুদের সঙ্গে এলেই বরং ভালো হতো, এতটা অস্বস্তি বোধ করতে হতো না। তারেক ভাইয়া, আপনি তারেক ভাইয়া না? মুখ তুলে তাকাতে তিশাকে দেখতে পেল তারেক। তিশা খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে। এখন কথা না বলে উপায় নেই। তারেক হেসে বলল, আরে তুমি তিশা না, কেমন আছো? ভালো আছি। দেখলেন, আমি আপনাকে দেখেই চিনে ফেলেছি। অবশ্য নূপুর আপা বলেছিল
আপনি এখানে এসেছেন, তাই দেখা মাত্রই চিনতে পেরেছি। অনেক বছর পর আপনাকে দেখলাম। 20 বছর তো হবেই, তাই না? দাঁড়িয়ে আছো কেন? সমস্যা না থাকলে বসতে পারো এখানে। নূপুর আপাও আছে এখানে। ওই যে ওই টেবিলে বসেছি আমরা। আমি আর আফা এখন আপনাকে নিয়েই কথা বলছিলাম। তারেক একবার ঘাড় ঘুরিয়ে দেখে বলল, ও আচ্ছা। আপনি খান, আমাদের খাওয়া শেষের দিকে। চা নিয়ে আসছি আপনার টেবিলে। আপনার কোনো সমস্যা নেই তো? না, সমস্যা থাকবে কেন? তৃষা চলে গেল। তারেক দীর্ঘশ্বাস ফেলল। তার মনে হলো মানুষ যখন কোনো কিছু বেশি করে এড়ানোর চেষ্টা করে তখন তাকে এই পরিস্থিতির মুখোমুখি আরও বেশি করে হতে হয়। আচ্ছা, সে নূপুরকে এড়াতে চাইছে কেন? নূপুর তার অতীত ছিল। এমন তো না এতদিন পর দেখা হয়েছে বলে নূপুরের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হয়ে যাবে। পরিণত বয়সে এসে সে এমন অপরিণত ভাবনা ভাবছে কি করে? নূপুর তার সঙ্গে একদম স্বাভাবিকভাবে কথা বলেছে, তাকে কোনো কিছু ইঙ্গিত করার চেষ্টা করেনি। তারেকের নিজের উপরেই রাগ হচ্ছে এখন। তারেক খাওয়া শেষ করে নূপুরদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। নূপুর ওকে দেখে বলল, তুমি একা কেন? তোমার বন্ধুরা? ওরা 8টার পরে আসবে। সবাইকে তো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। বাচ্চারা এত সকালে উঠতে চায় না। তোমার খাওয়া শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি? মাত্রই তো এলে। তুমি আমাকে দেখেছো? নূপুর কথা না বলে হাসলো। এই হাসির অর্থ হচ্ছে তারেক যে লুকোচুরি খেলছে নূপুরের কাছে সেটা ধরা পড়ে গেছে। তৃষা বলল, ভাইয়া বসেন না, দাঁড়িয়ে আছেন কেন? তারেক জিজ্ঞেস করলো, তোমরা চা খেয়েছো? না ভাইয়া, এখনই যাচ্ছিলাম চা আনতে। আপনি বসেন, এখানেই চা খান। তাদেরকে আমি চা নিয়ে আসছি। চলেন আমিও যাই। আপনি একা 3 কাপ চা আনবেন কি করে? তারেক আর তৃষা কাউন্টারের সামনে এসে চা তৈরি করলো। এরপর 3 কাপ চা নিয়ে এসে টেবিলে রাখলো। তারেক নূপুরের মুখোমুখি চেয়ারে বসে বলল, আমি না হয় একা মানুষ, তাই একা খেতে এসেছি, কিন্তু তোমাদের সঙ্গে আর সবাই কোথায়? আমরা সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছি, তাই ওরা এখনো ঘুমাচ্ছে। আমি তো ভোরের পর বিছানায় থাকতে পারি না, তাই সকাল সকাল খেতে চলে এসেছি। ভোরের ঘুম থেকে ওঠার অভ্যেসটা তোমার এখনো রয়ে গেছে। তোমার মনে আছে আমার অভ্যেসের কথা? সময়ের সাথে সাথে অনেক অভ্যেস পাল্টে গেছে, তবে এটা এখনো রয়ে গেছে। তৃষা বলল, ওর অভ্যাস রয়ে গেছে দেখে তার শাস্তিস্বরূপ আমাকেও 7 সকালে উঠে এসে এখানে বসে থাকতে হচ্ছে। অথচ সকালের ঘুমটা আমার সবচেয়ে বেশি প্রিয়। নূপুর বলল, আমার জন্য না হয় একদিন একটু কষ্ট করলি? তুই না এলে আমি একা একা ভীষণ বোর হতাম। সেজন্যই তো এসেছি। এখন তো তারেক ভাইয়াকে পেয়ে গেলে তুমি ভাইয়ার সঙ্গে গল্প করো, আমি রুমে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিই। চা শেষ করে তৃষা তারেকের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে গেল। নূপুর বলল, তিশা বলেছে দেখেই তোমার আমাকে সঙ্গ দিতে হবে না, তুমি চাইলে চলে যেতে পারো। এভাবে বলছো কেন নূপুর? তোমাকে দেখে মনে হচ্ছে বারবার আমার সঙ্গে দেখা হয়ে যাওয়াতে তুমি বিব্রত বোধ করছো। আমার মনে হলো তাই বললাম। তোমার ভুল মনে হয়েছে। হয়তো বা। চা শেষ করেছো? এখানে আরো কিছুক্ষণ বসবে নাকি বাইরে যাবে? বাইরেটা খুব মেঘলা হয়ে আছে। তোমার পছন্দ মেঘলা দিন? নূপুর ভেবেছিল তারেকের সঙ্গে কথা বলতে গিয়ে তার মধ্যে অন্যরকম কোনো অনুভূতি কাজ করবে না, কিন্তু নূপুর দেখল তার চিন্তা চেতনা ভীষণ রকমের ভুল ছিল। তারেকের সঙ্গে কথা বলতে বলতে পুরনো বহু স্মৃতি আপনা আপনি মনে পড়ে যাচ্ছে। 20-21 বছর আগের এই উথাল পাথাল আবেগ আজকে কাজ করার কথা না, কাজ করছেও না। তবে আজকে যে অনুভূতিটা হচ্ছে সেটাও নতুন এক অনুভূতি। তারেকের পাশাপাশি হাঁটতে তার ভালো লাগছে, তারেকের কথা শুনতে ভালো লাগছে। বহুদিন পর ওর মনে হচ্ছে নিজের ভেতর জমে থাকা কষ্ট আর হাহাকারের কথাগুলো এই মানুষটার কাছে বলা যায়। মেঘলা আবহাওয়ার এমন সকালে নূপুরে হঠাৎ ইচ্ছে করছে তারেকের হাতটা ধরে পথটুকু হেঁটে বেড়াতে। ইচ্ছেটাকে দমন করতে সে 2 কদম পিছিয়ে গেল। তারেক হঠাৎ পিছিয়ে ফিরে দাঁড়িয়ে পড়ল। নূপুরকে থেমে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো, থেমে গেল কেন? পায়ে ব্যথা পেলে নাকি? নূপুর দীর্ঘশ্বাস গোপন করে বলল, কিছু না, চলো। তারেক বলল, নূপুর, তোমার মনে হচ্ছে
এমন এক মেঘলা দিনে তুমি আমাদের ছাদে বসেছিলে, বড় আপা হাত মেশিন কাপড় সেলাই করছিল আর তুমি আপার পাশে কাঁচা আম কাটছিলে। খুব মনে আছে। তুমি হঠাৎ কোত্থেকে ছুটতে এলে, তারপর আপাকে বললে আপা আমাকে দিয়ে কেন কাজ করাচ্ছে। আপা উত্তরে কি বলেছিল মনে আছে তোমার? তারেক কথাটার উত্তর না দিয়ে বলল, হ্যাঁ, ওই চেয়ারটাই বসে। আর একটু হাঁটি, লেকের পাড়ে বসবো। তারেক নূপুরের পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, আমার মেয়েটার এমন মেঘলা দিন খুব পছন্দ। ছেলেবেলা মেঘলা দিন দেখলেই বায়না করতো ওকে বাইরে নিয়ে যেতে হবে। আমি সেদিন পিয়ার মুখটা মনে করার চেষ্টা করছিলাম, মনে করতে পারলাম না। ছোটবেলায় ও খুব শান্ত ছিল, কয়েকবার ফ্যামিলি প্রোগ্রামে ওকে দেখেছিলাম। তখন তো তোমার ছেলেটা হয়নি। প্রিয়া এখনো শান্ত আছে, মেয়ের শান্ত তবে বেশি জেদি। একসঙ্গে অভিমানীও, কেউ একটু বকা দিলেই শেষ, একদম চুপ হয়ে যাবে। ওর নিজের কষ্টের কথা, কোনো কিছু প্রয়োজন কথা কখনোই শেয়ার করে না। ও আসলে ওর মা মানে দিয়ার না থাকাটা আমার বাচ্চারা এখনো ঠিক মানতে পারে না। ওদের যত আহ্লাদীপনা সব ওদের দিয়ার কাছেই ছিল। এটা ওদের দুজনের জন্য ভীষণ খারাপ হয়েছে। বাচ্চাদের সবচেয়ে ভরসা আর স্বাচ্ছন্দ্যের জায়গা হলো মা। সেই মা যখন চলে যায়, বাচ্চারা নিজেদেরকে ভীষণ অসহায় ভাবতে শুরু করে। আমি তো এখনো ভাবতে পারি না মাকে ছাড়া আমার জীবন চলবে কেমন করে। যখন দেশের বাইরে ছিলাম তখন অবস্থা একরকম ছিল, কিন্তু যখন দেশে থিতু হয়েছি আমার শুধু মনে হয় মা আছে বলেই আমি ভালো থাকতে পারছি। জানো, আমার ছেলেটাও না এমন ছিল, সারাক্ষণ শুধু মা করতো। শেষের কথাটায় নূপুরের গলা ধরে এলো। তারেক বিষয়টা বুঝতে পেরে বলল, তুমি তো এখন থেকে দেশে থাকবে নাকি বাইরে যাওয়ার ইচ্ছে আছে? বাইরে যাওয়ার ইচ্ছা আমার কোনো কালেই ছিল না, প্রয়োজনে যেতে হয়েছিল। বাইরের জীবনটা কিন্তু একরকম সাজানো গোছানো, কষ্ট করতে পারলে নিরাপদ নিশ্চিত এক জীবন। কিন্তু কেন জানি ওই জীবনটা আমাকে কখনোই টানেনি। নিজের জায়গাতেই আমি খুব ভালো ছিলাম, এখনো আছি। ইমনের মাথায় বিদেশ যাওয়ার ভূত চেপেছে। কিছুদিন ধরে সবাই নিষেধ করছে, কিন্তু ওর অবস্থা দেখে মনে হচ্ছে বিদেশ না যাওয়ার অবধি ওর মাথা থেকে ভূত নামবে না। এই বয়সে এসে সে হুট করে বিদেশে যাওয়ার চিন্তা করছে কেন? ধীতি ওকে ফোর্স করছে নাকি? ধীতির সঙ্গে আমার সব সময় কথা হয়, ও তো কখনো এমন কিছু বলেনি আমাকে। উফ, বরং উল্টোটা হচ্ছে। দিতি কখনোই বাইরে যেতে চায় না। ওর নিজের চাকরি, সংসার সবকিছু নিয়ে মেয়েটাকে নিজের মতো ভালো আছে। ইমনের কয়েকজন বন্ধু আছে দেশের বাইরে, ওই ইমনের মাথাটা নষ্ট করেছে। ওর স্বপ্ন দেখাচ্ছে একবার বাইরে যেতে পারলে লাইফ সেট হয়ে যাবে। আগে হয়তো এমনটা ছিল, কিন্তু আজকাল কোনো কিছু আর আগের মতো নেই। ইমন যদি এমন কিছু করে সেটা ভীষণ ভুল একটা সিদ্ধান্ত হবে ওর জন্য। আমরা সবাই বোঝাচ্ছি ওকে, দেখা যাক শেষ পর্যন্ত সে বোঝে কি না। আমার তো ইচ্ছে করছে ফোন করে ওকে কিছুক্ষণ ঝাড়াঝাড়ি করি। করে দেখতে পারো। ও যদি শোনে তোমার কথা তাহলে তো ভালোই হয়। সে তো তোমার বন্ধু, তোমার কথা শুনতে পারে। বন্ধু ছিল বহুকাল আগে। ইমনের সঙ্গেও আমার তত বছর ধরে কথা হয় না যত বছর ধরে আমি তোমার সঙ্গে কথা বলিনি। হুট করে ওকে ফোন করে আমি মনে হয় ওর সঙ্গে কথা বলতে পারবো না। বাসায় আসো একদিন, আম্মা তোমাকে দেখলে খুশি হবেন। আমাকে দেখে কি চাচির খুশি হওয়ার কথা? সে সবটা ঘটনা অনেক বছর পেরিয়ে গেছে নূপুর। আমরা এখন পরিণত বয়সে পৌঁছে গেছি। কবে কখন কি হয়েছিল সে সব কথা ধরে বসে থাকার কথা না। তুমি কিছু মনে রাখোনি, ক্ষমা করেছো আমাকে? আমি তোমাকে ক্ষমা করার কে নূপুর? যা কিছু হয়েছে সেখানে আমাদের দুজনের কোনো হাত ছিল না। যদিও আমার ভাগ্যের সাথে তোমার নাম লেখা থাকতো তাহলে আমার আলাদা হইতাম না। আমরা ভাগ্য তো তুমি ছিলে না। আমি কখনোই তোমাকে তো চাচিকেও দোষারোপ করিনি। ভাগ্য জিনিসটা এমন কেন বলো তো? যখন আমি যেখানে মন বসিয়েছি ভাগ্য সেখান থেকেই আমাকে বঞ্চিত করেছে। আমার পুরো পৃথিবীটা যখন আমার ছেলেকে ঘিরে আবৃত হচ্ছিল
ঠিক তখনই ভাগ্য আমার ছেলেটাকেও নিয়ে গেল। আমি জানতাম তোমাকে কেউ কোনোদিন আমার কাছ থেকে নিতে পারবে না, অথচ দেখো এখানেও ভাগ্যের কি লীলা খেলা। ভাগ্য এই কঠিন খেলাগুলো আমার সঙ্গে কেন খেলছে বলতে পারো তুমি? তারেক এক দৃষ্টিতে নূপুরের দিকে তাকিয়ে আছে। নূপুর মলিন মুখটা দেখতে ওর অসম্ভব কষ্ট হচ্ছে। একসময় এই মেয়েটা তার সবচেয়ে কাছের মানুষ ছিল। এই মেয়ের এতটুকু আঘাত লাগলে তারেক তা সহ্য করতে পারত না। অথচ আজকে নূপুরের কষ্টগুলো শুষে নেওয়ার কোনো উপায় ওর জানা নেই। একসময় সবচেয়ে কাছের এই নূপুর আজ অনেক বেশি দূরে সরে গেছে। এই দূরত্ব ঘুচবে না কিছুতেই। নূপুর হঠাৎ তারেকের হাতটা ছুঁয়ে বলল, সরি, অযাচিতভাবে অনেক কিছু বলে ফেললাম। হঠাৎ তোমাকে পেয়ে আবেগে ভেসে গিয়েছিলাম। তারেক হেসে বলল, সরি কেন বলছো নূপুর? আমাকে কিছু বলে যদি তোমার মন হালকা হয় তুমি বলো। বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। তারেক বলল, জলদি চলো, জোরে বৃষ্টি শুরু হলো, তুমি ভিজে যাবে। সকালে সিঁড়িতে পা মুচকে গিয়েছিল, বেশি জোরে হাঁটতে পারবো না। বৃষ্টি আসুক, সমস্যা নেই, রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে নিব। সরি, তুমি যে পায়ে ব্যথা পেয়েছো সেটা তো আমি জানি না, তাহলে তোমাকে বাইরে আসতে বলতাম না। তোমার হাঁটতে কষ্ট হলে তুমি আমার হাত ধরতে হাঁটতে পারো। নূপুর সঙ্গে সঙ্গে তারেকের হাত ধরে বলল, পায়ে সত্যি ব্যথা করছে, আমি তোমার হাতটা ধরতে চাচ্ছিলাম, কিন্তু তুমি যদি কিছু মনে করো তাই ধরিনি। বৃষ্টির তেজ বাড়ছে। ওরা দুজন হাত ধরে রিসোর্টের রুমের দিকে যাচ্ছে। নূপুর ভাবছে ঠিক এই মুহূর্তে সে তারেকের হাত ধরে এভাবে হাঁটবে। এটাও কি ভাগ্যে লেখা ছিল? হ্যালো, সাদ ভাই, আমি পিয়া। তোমার নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে, আর তুমি না বললেও আমি তোমাকে চিনতাম। তোমার গলার আওয়াজ আমার চেনা হয়ে গেছে। পিয়া, তুমি কি একটা কথার উত্তর দেবে? তুমি আমাকে এভাবে বারবার অপেক্ষা করিয়ে কি মজা পাও? তোমার ফোনের আশায় আমি কাল সারাটা রাত জেগেছিলাম, অথচ তুমি ফোন করনি। সরি, আমি আসলে থাক, তোমার কিছু বলতে হবে না। এবারও তুমি আগের বারের মতো কিছু একটা বাহানা দেবে। প্লিজ আমার কথাটা শোনেন। আপনি একাই অপেক্ষা করেছিলেন নাকি? আমিও তো সারা রাত জেগে বসেছিলাম। আমিও অপেক্ষায় ছিলাম আপনার সঙ্গে কথা বলার জন্য। তাহলে ফোন করনি কেন? আমি রাতে দাদির রুমে ছিলাম। দাদি বললেন রাতে ওই রুমে থাকতে। আমি দাদিকে না করতে পারিনি। সত্যি কি এটাই কারণ? আপনি আমার কথা বিশ্বাস করছেন না? তা না, কিন্তু আমি এমন কিছু ভাবিনি। আমি আরো উল্টাপাল্টা কত কিছু ভেবে মন খারাপ করেছিলাম। তুমি কেন এমন করলে পিয়া? তুমি আমাকে একটা মেসেজ পাঠাতে পারতে। তুমি জানো না পিয়া, এক একটা মুহূর্ত অপেক্ষা করা কতটা কঠিন। অপেক্ষার একটা মিনিট একটা ঘন্টার মতো। আমি ফোন করার জন্য সুযোগ খুঁজছিলাম, মেসেজ পাঠানোর কথা মাথায় আসেনি। দাদি তো প্রায় সারা রাতে জেগেছিলেন। আমিও ফজরের নামাজ পড়ে শুয়েছি, তাই ঘুম থেকে উঠতে এত বেলা হয়ে গেছে। আপনিও তো আমাকে একটা ফোন করতে পারতেন। এখন বেলা 10টা বাজে, কই আপনি তো একবারও ফোন করলেন না? আপনার ইচ্ছা হয়নি একবারও ফোন করার? অনেকবার ইচ্ছা হয়েছে, বারবার ফোন চেক করেছি। আমি ঠিক করেছিলাম আজকে যদি তোমার ফোন না আসে আমি আর কোনোদিনও তোমাকে ফোন করব না। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।